উৎসবমুখর পরিবেশে হবে ভোট, জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধান উপদেষ্টা। ফলাফল যাই হোক, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে মেনে নেয়ার আহ্বান। সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পূর্ণ, জানিয়েছেন ইসি সচিব। শতভাগ সুষ্ঠু নির্বাচনের আশাবাদ কমিশনার সানাউল্লাহর। উৎসবমুখর নির্বাচনের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা নেই, ল্যান্ডস্লাইড জয় পাবে বিএনপি, বলেছেন মির্জা ফখরুল। প্রশাসনের একটি অংশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ জামাতের। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, আশাবাদী ইইউ পর্যবেক্ষক দলের। বাংলাদেশের নির্বাচনকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছেন, জানালেন দলের প্রধান। নিজেকে ৭০-এর ওপরে নাম্বার দিতে চান অর্থ উপদেষ্টা। ৯৫ সফল মনে করেন ধর্ম উপদেষ্টা। বললেন, গণভোট প্রশ্নে বাইতুল মোকাররমের খতিবের বক্তব্য দুঃখজনক। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে সরকার। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ভোটের ফলাফল যাই হোক, সবাইকে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নারী তরুণদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বানও জানিয়েছেন। নবনির্বাচিত সরকারের হাতে দ্রুততম সময়ের মধ্যে ক্ষমতা হস্তান্তরের কথাও জানান প্রধান উপদেষ্টা। রকুনুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ভাষণে নির্বাচনের শৃঙ্খলা পরিস্থিতি সহ সর্বশেষ প্রস্তুতির কথা জানান প্রধান উপদেষ্টা। উচ্চারিত হতে যাচ্ছে, তাই এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক। এই নির্বাচনের মাধ্যমে আমরা শুধু জনপ্রতিনিধি নির্বাচন করছি না, একই সাথে আমরা সিদ্ধান্ত নিচ্ছি বাংলাদেশ কোন পথে এগোবে। আমরা কি একটা বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়তে পারব, নাকি আবারও পুরনো ক্ষমতাকেন্দ্রিক ও অনিয়ন্ত্রিত বৃত্তে ফিরে যাব? এই প্রশ্নের উত্তর দেবে গণভোট। এই নির্বাচনের গুরুত্ব তুলে ধরে ফলাফল যাই হোক, জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান ছিল তার কণ্ঠে। আপনারা ঘরে, রাজপথে সমানভাবে সংগ্রাম করেছেন, সন্তানদের ভবিষ্যৎ আগলে রেখেছেন, সমাজকে টিকিয়ে রেখেছেন, অথচ রাষ্ট্রীয় সিদ্ধান্তে নিজেদের মত প্রকাশের সুযোগ থেকে দীর্ঘদিন বঞ্চিত হয়েছেন। এই নির্বাচন আপনাদের জন্য এক নতুন সূচনা। আর আমাদের তরুণরা, যাদের স্বপ্ন, মেধা ও শক্তি আগামী বাংলাদেশের ভিত্তি, এই ভোট আপনাদের প্রথম সত্যিকারের রাজনৈতিক উচ্চারণ। তাই আমি আপনাদের কাছে অনুরোধ নয়, দাবি জানাচ্ছি, ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোট কেন্দ্রে যান। আপনার একটি ভোট শুধু একটি সরকার নির্বাচন করবে না, এটি ১৭ বছরের নীরবতার জবাব দেবে, বাধাহীন ফেসিবাদের জবাব দেবে, জাতিকে নতুনভাবে গঠিত করবে এবং প্রমাণ করবে এই দেশ তার তরুণ ও নারী এবং সংগ্রামী জনতার কণ্ঠ আর কোনো দিন হারাতে দেবে না। নির্বাচনে কোনো রকম শৃঙ্খলা, ভয়ভীতি প্রদর্শনকে সরকার সহ্য করবে না বলেও সাফ জানিয়ে দেন ডক্টর ইউনূস। নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই আমরা লক্ষ্য করছি, একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে গুজব ও অপতথ্য ছড়িয়ে নাগরিকদের মনে সন্দেহ, ভয় ও বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য একটাই, নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা, জনগণের আস্থাকে দুর্বল করা। আমি আপনাদেরকে অনুরোধ করছি, সতর্ক থাকুন, দায়িত্বশীল থাকুন, যাচাই না করে কোনো তথ্য শেয়ার করবেন না। গুজবের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হলো সচেতনতা ও সত্য। সর্বত দেশের চাবি ভোটারদের হাতে উল্লেখ করে সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের কথাও জানান প্রধান উপদেষ্টা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি আশ্বস্ত করেন, ফলাফল কোনোভাবেই দীর্ঘায়িত হবে না। অপতথ্য ও অপপ্রচারে বিরত থেকে গণমাধ্যমকে সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি। রাজধানীর একটি হোটেলে বিদেশি সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে ইসি সচিব বলেন, জাতীয় নির্বাচনের জন্য ২৯৯টি আসনের সব ব্যালট পেপার পাঠানো হয়েছে। প্রস্তুতিও শেষ হয়েছে। দেশের মানুষ এখন নির্বাচনের মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় রয়েছে।
উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে কমিশন কাজ করছে। এজন্য কমিশনের বিধিবিধানেও সংযোজন বিয়োজন করা হচ্ছে। তিনি জানান, রিটার্নিং অফিসারের কাছে পোস্টাল ব্যালটের হিসেব আসতে কিছুটা সময় লাগতে পারে। ব্যালট গুনতে যত সময় লাগবে এর বাইরে নির্বাচনের ফলাফল প্রকাশে দেরি হবে না বলেও জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। অনুষ্ঠানে তথ্য সচিব জানান, এবার 19টি দেশ থেকে জাতীয় নির্বাচন কভার করতে বাংলাদেশে এসেছেন সাংবাদিকরা। বিমানবন্দরেও হেল্প ডেস্ক সহ বিভিন্ন সুবিধা রাখা হয়েছে তাদের জন্য। ভোট গ্রহণের যে প্রস্তুতি সেটা সম্পন্ন হয়েছে এবং এই প্রস্তুতিটার এখন আমাদের মহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা। আমরা আগামী 12 তারিখ সকাল 7:30টার সময় ভোট দিয়ে আমরা একটা যুগান্তের একটা সন্ধিক্ষণে আসব এবং আমাদের শুভ সূচনা হবে। ব্যালট যতগুলো হয়েছে ততগুলো গুনতে হবে। সে গোনার জন্য যতটুকু সময়, যে কেন্দ্রে 3000 ভোট পড়বে তার গুনতে যে সময় লাগবে, যে কেন্দ্রে 5000 ভোট হবে সেখানে বেশি সময় লাগবে। এই আপেক্ষিকতাটাকে আমাদের মানতে হবে। সুষ্ঠু নির্বাচনে শতভাগ আশাবাদী নির্বাচন কমিশন। ইসির তথ্য অনুযায়ী 50% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। সুষ্ঠু ভোট নিশ্চিতে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর 9,58,000 সদস্য। ভোটের আগের দিন বুধবার সন্ধ্যার মধ্যে ভোট কেন্দ্রে ব্যালট পৌঁছে যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রিপোর্ট আসমা আক্তার নুপুরের। দীর্ঘ প্রতীক্ষা আর নানা অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে ভোট উৎসবের দ্বার প্রান্তে বাংলাদেশ। এখন কেবল অপেক্ষা ব্যালট যুদ্ধের। মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, 299 আসনে ব্যালট পেপার চলে গেছে। রিটার্নিং অফিসারের দপ্তর থেকে বুধবার সন্ধ্যার মধ্যে কেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট। পোলিং সেন্টারগুলোতে ব্যালট পেপার এবং নির্বাচনী সামগ্রী অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের অফিস থেকে কালকে সকালবেলা বিতরণ করা শুরু হবে এবং কালকে সন্ধ্যা নাগাদ এটা কেন্দ্রে পৌঁছে যাবে। হয়তো একটু কম বেশি হতে পারে ট্রাভেল টাইমের উপর ভিত্তি করে। এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো দাবি করে এই নির্বাচন কমিশনার জানান, নির্বাচনী মাঠে 2098 জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। 2 ঘন্টা পর পর নির্বাচনের সার্বিক বিষয়ে জানানো হবে। সারা দেশে প্রায় 9,58,000 আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ডিপ্লয় হয়েছে। আমাদের ম্যাজিস্ট্রেট ডিউটি পালন করছেন 2098 জন, ধরে নেন 2100 মতন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 657 জন মতো বিচারিক ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছে ইসি। গণভোট এবং জাতীয় নির্বাচনের ফলাফল একই সময়ে প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে। আসমা আক্তার নুপুর, বাংলাভিশন, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, 12 ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি খুবই ভালো। নির্বাচন খুবই উৎসবমুখর এবং অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হবে, এতে কোনো শঙ্কা নেই। দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 সুষ্ঠুভাবে সম্পাদনে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রায় প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা, ড্রোনের ব্যবস্থা আছে। যেসব কেন্দ্রে বাউন্ডারি ওয়াল নেই সেসব স্থানে বাঁশ দিয়ে বাউন্ডারি ব্যবস্থাও হয়ে যাবে বলে তিনি জানান। এবারের নির্বাচনটি খুবই উৎসবমুখর হবে বলে তিনি আশা প্রকাশ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, শুধু প্রশাসন না, সবার সহযোগিতা দরকার। তিনি বলেন, কোনো ধরনের শঙ্কা উড়িয়ে দিয়ে তিনি বলেন, এবারের মতো যে পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয়েছে ইতিহাসে এমন এর আগে কখনো হয়নি। মোটামুটি আমি দেখলাম যে এখানকার পরিস্থিতি খুবই ভালো, কোনো ধরনের শঙ্কা নাই। এইবার মতো যে পরিমাণ আইন শৃঙ্খলার বাহিনী নিয়োগ করা হয়েছে কোনো ইতিহাসে আপনারা দেখাতে পারবেন আইন শৃঙ্খলা বাহিনী। আরেকটা, আপনারা যেহেতু আপনারা অনেক বয়স্ক সাংবাদিক আছেন, আপনারা আগের অন্যান্য নির্বাচনগুলি দেখেন, অন্যান্য নির্বাচনগুলিতে যেরকম সহিংসতা হতো এবার কিন্তু ওরকম আল্লাহ দিলি এখন কোন ধরনের। এবারের নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো আশঙ্কা নেই। বিএনপি ল্যান্ডস্লাইড জয় পাবে।
বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও পৌর শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি বলেন, এ পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে। চেক অ্যান্ড ব্যালেন্স ও কাউন্টার ব্যালেন্স সঠিকভাবে থাকায় নির্বাচনে তথাকথিত ইঞ্জিনিয়ারিং হবার শঙ্কা নেই। বলেন, ঠাকুরগাঁওয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সফরে বিএনপি অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে। বিএনপিকে তার এই সফর অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। নির্বাচনের প্রত্যাশা কি, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, নির্বাচনে বিএনপির প্রত্যাশা একটি, যেটি গত 15 বছরে দলটি পায়নি। নির্বাচনটি সুষ্ঠু হলে রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণের পরিবেশ সৃষ্টি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচনের পরিবেশ নিয়ে মহাসচিব বলেন, রাজনৈতিক দলগুলো কম বেশি সতর্কতার সঙ্গে তাদের নিজস্ব সক্রিয়তার মাধ্যমে এই নির্বাচনে কাজ করেছেন। গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে পারবো এর মাধ্যমে। আমি সেজন্যই আশা করছি যে নির্বাচনটা সুষ্ঠু হলে এমন ফল আশা করছি। আমরা তো অত্যন্ত আশাবাদী যে বিএনপি একটা ল্যান্ডস্লাইড বিক্রি হবে। প্রশাসনের একটি অংশ পক্ষপাতমূলক আচরণ করছে, কোনো পাতানো নির্বাচন হলে তা মেনে নেবে না জামাত, সতর্ক করেছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে এই তথ্য জানান তিনি। এ সময় তিনি নির্বাচনে প্রশাসনের অস্ত্র উদ্ধার প্রসঙ্গে বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আরও তৎপর হওয়া উচিত, যাতে জনমনে আতঙ্ক তৈরি না হয়। ঢাকা 15 আসনে নির্বাচনী অফিসে আগুন দেওয়ার অভিযোগ করে মাহবুব জুবায়ের বলেন, নির্বাচনের সমতল মাঠে ঘাটতি আছে। প্রশাসনের উচ্চ পর্যায়ে একটি অংশ পক্ষপাত করছে। এখান থেকে বের না হলে জামাত তাদের অবস্থান জানাবে। সুনির্দিষ্টভাবে কিছু অভিযোগ আমরা করেছি যে বিভিন্ন জায়গায় প্রশাসনের দায়িত্বরত বড় উচ্চ পর্যায়ে দায়িত্বশীল ব্যক্তিদেরও কিছু কিছু ভূমিকা অত্যন্ত প্রশ্নবোধক। আমরা মনে করি এটাই সংশোধন হওয়া উচিত এবং সঠিক ভূমিকা পালন করা উচিত প্রশাসনের, নাইলে লেভেল প্লেইং ফিল্ড হবে না, নির্বাচনটা সুষ্ঠু হবে না, গ্রহণযোগ্য হবে না এবং কোনো অবস্থায় জাতি এটা মেনে নেবে না। নির্বাচন সামনে রেখে একটি দল জাল ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, এমন অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। সকালে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। প্রতিদ্বন্দ্বী দল টাকা দিয়ে ভোট কিনছে অভিযোগ করে তিনি বলেন, এটি নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে কুমিল্লা ও বগুড়ার স্থানীয় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন মাহাদি আমিন। এসব অপপ্রয়াসের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানানোর কথা বলেন তিনি। জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে যে কোনো ফলাফল মেনে নেবে বিএনপি। সারা দেশে বিএনপির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে বিএনপি নিরঙ্কুশ বিজয় অনিবার্য ইনশাআল্লাহ। এই বাস্তবতা উপলব্ধি করে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ক্রমাগত অপপ্রচার ছড়াচ্ছে, সহিংস রাজনীতির ইঙ্গিত দিচ্ছে, ধর্মকে রাজনৈতিক স্বার্থে অপব্যবহার করে ভোট চাইছে এবং এমনকি জাল ভোটের প্রস্তুতিও গ্রহণ করছে। জনরায়ের শক্তির মুখে দাঁড়িয়ে এই ধরনের অপকৌশল তাদের রাজনৈতিক দেউলিয়ত্বের প্রমাণ। তাদের নির্বাচন কমিশনের কাছে গিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবার বিষয়ে আশাবাদী ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল। এই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলেছেন তারা। সকালে রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনে এসব বলেছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক দল। পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস জানান, এবার বাংলাদেশের নির্বাচনকে তারা খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছেন। এই কারণে ইইউভুক্ত 27 দেশের বাইরে পার্টনার দেশগুলো নির্বাচন পর্যবেক্ষক পাঠিয়েছে। তিনি আরো বলেন, ইউরোপীয় ইউনিয়ন কোনো রাজনৈতিক বক্তব্য দেবে না। পর্যবেক্ষক দলের কাজ নির্বাচন পর্যবেক্ষণ করা। বাংলাদেশের নির্বাচনের অধিক সংখ্যক নারী ভোট দেবেন ও সংখ্যালঘুরা ভোট কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করবেন, এমন আশা ইউরোপীয় ইউনিয়নের। General atmosphere is very hopeful in a sense that, most of our interlocutors have emphasized that this should be a new page in the Bangladeshi history and of Bangladeshi democracy.
নির্বাচনকে বাধাগ্রস্ত করার শক্তি কারণেই বলে জোর দাবি করেছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। বলেন, কেউ মব করে অবৈধভাবে সিল মারার চেষ্টা করলে শুধু ভোট কেন্দ্র নয়, ওই আসনের ভোট স্থগিত করবে নির্বাচন কমিশন। এবারের নির্বাচন সর্বকালের নিরাপদ নির্বাচন করতে 1,87,000 পুলিশ কাজ করবে। তবে নির্বাচনে জঙ্গি হুমকি না থাকলেও আশঙ্কা উড়িয়ে না দেওয়ার কথা জানান বাহারুল আলম। বিস্তারিত জিয়া খানের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি জানাতে মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করেন আইজিপি বাহারুল আলম। বলেন, নির্বাচনী সুযোগ জনগণের কাছে পুলিশের আস্থা ফেরানোর। নিরাপত্তা নিশ্চিতে 90% কেন্দ্র থাকবে সিসি ক্যামেরার নজরদারিতে। ঝুঁকিপূর্ণ 24,000-এরও বেশি কেন্দ্র চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান আইজিপি। নির্বাচনী নিরাপত্তায় নিয়োজিত পুলিশের সংখ্যা হবে 1,57,805। এর মধ্যে কেন্দ্রে স্ট্যাটিক ফোর্স থাকবে 93,391, বাকিরা মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স। এর বাইরেও ইলেকশনের অন্যান্য সাপোর্ট বা সহায়তার জন্য আমাদের 29,798 জনবল নিয়োজিত থাকবে থানায় থেকে বিভিন্ন ধরনের সহায়তার জন্য। এটা যদি আমি হিসাব করি তাহলে পুলিশের নিরাপত্তা পরিকল্পনায় মোট মোতায়েন হবে 1,87,603 জন পুলিশ সদস্য। ঐতিহাসিক সর্বকালের সবচেয়ে নিরাপদ ইলেকশন করতে চাই। দ্যাট ইজ দি ইন্টেন্ট অফ দি গভর্নমেন্ট। যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার চ্যালেঞ্জ নিয়েছে পুলিশ। বিতর্কিত পুলিশ সদস্যদের বাইরে রাখা হয়েছে নির্বাচন থেকে। আমি মনে করি যে আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা এখন আছে, ইলেকশনকে ডিসরাপ্ট করার মতো কোনো শক্তি নাই। কোথাও একটা ক্রাইম হতে পারে, একটা ডাকাতি হয়ে যেতে পারে, একটা খুন হয়ে যেতে পারে, কিন্তু ইলেকশন ডিসরাপ্ট করতে পারবে না। মবের চেষ্টা হলে শক্ত হাতে প্রতিহতের ঘোষণাও দেন আইজিপি। ইলেকশনে আমরা দেখেছি মাঝে মাঝে যে ওরা স্টর্মিং করে ঢুকে পড়ে ভোট কেন্দ্রে, সিল মারে। এটাকে যদি মব বলেন, এটা চিরকালই ছিল, আজকে নতুন না। কিন্তু এইবার নট এ সিঙ্গেল ইনসিডেন্ট উইল হ্যাপেন। আমরা যেটা ইলেকশন কমিশন বলেছে, যদি করে আমি ভোট কেন্দ্র বন্ধ করে দেবো, একটা কেন্দ্র বন্ধের জন্য আসনই বন্ধ করে দেবো। মানে এইবার পারবে না, খালি দেখেন। নির্বাচনে সুনির্দিষ্ট জঙ্গি হুমকি না থাকার দাবি তার। তীব্র আশঙ্কা বোধ করছি না, তবে আমরা জিনিসটা উড়িয়েও দিচ্ছি না। আমরা ফুল প্রুফ ব্যবস্থা রেখেছি জঙ্গি হামলার ব্যাপারে। এখন পর্যন্ত 27,995টি বৈধ অস্ত্র জমা পড়লেও বাইরে আছে লুট হওয়া প্রায় 2,500 অস্ত্র। পুলিশ রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে নির্বাচনে কাজ করবে বলেও জানান বাহারুল আলম। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, ভোট দেওয়ার জন্য রাজধানী ছাড়ছে মানুষ। এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুহিব, শাহবাগে এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন? নাদিরা, আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, আপনি জানেন যে নগরীর সবচেয়ে ব্যস্ততম একটি সংযোগ স্থল শাহবাগ এই চত্বরটি, এবং এখানে কিন্তু চতুর্দিক থেকে সবসময় যানজট লেগে থাকে। কিন্তু নির্বাচনের ঠিক একদিন আগে এখানকার পরিস্থিতি কিন্তু অনেকটাই ভিন্ন, অনেকটাই কমে গেছে যানবাহন এবং মানুষের চলাচল। আমরা যেটি বিভিন্ন টার্মিনাল এবং রেল স্টেশনে গিয়ে দেখেছি যে মানুষ আসলে এই নির্বাচনকে উৎসব মনে করে কিন্তু তারা বাড়ি ফিরেছেন, এখনও ফিরছেন। অর্থাৎ পছন্দের প্রার্থীকে ভোট দিতে যার যার এলাকায় তারা কিন্তু ফিরছেন। এবং আমরা দেখেছি প্রতিটি যানবাহনে দূরপাল্লার বাস থেকে শুরু করে ট্রেন, লঞ্চ, প্রত্যেকটি জায়গায় কিন্তু এই মানুষের যে ভিড়, সেটি অনেকটা সেই উৎসব মুখর দিন, অর্থাৎ ঈদের সময়ের মতোই। এবং আমরা কথা বলে যেটি জেনেছি, গত 3টি নির্বাচনে সাধারণ মানুষ যে ভোট দিতে না পারার আক্ষেপ, সেটি কিন্তু ঘোচাতে চাইছেন এবারের নির্বাচনে। সবাই মনে করছেন যে এবার অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন হবে এবং সেই নির্বাচনে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। এটি প্রত্যাশাই হচ্ছে সাধারণ মানুষের, এবং সে কারণেই আমরা দেখছি যে যানজট নেই নগরীতে, সেই চিরচেনা যানজট
চোখে পড়ছে না। মোড়ে মোড়ে তল্লাশি রয়েছে, তল্লাশি চৌকি রয়েছে, পুলিশের উপস্থিতি রয়েছে এবং সেনাবাহিনীর টহলও কিন্তু আমরা মাঝে মধ্যেই দেখতে পাচ্ছি। তবে এই বেলা গড়িয়ে রাত, সন্ধ্যার পরে যত রাত দীর্ঘ হবে ততই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি এবং তাদের টহল সেটি কিন্তু আরও বেশি বাড়বে। এবং বিভিন্ন জায়গায় মোবাইল কোর্টও আমরা দেখেছি, র্যাব, সেনাবাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সব মিলিয়ে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সর্বাত্মক প্রস্তুতি রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর, আমরা সেটি লক্ষ্য করেছি। তো এই ছিল আমার কাছে শাহবাগ এলাকার থেকে সার্বিক পরিস্থিতির তথ্য। মুহিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর শাহবাগ থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। বিদায় বেলায় সাফল্য ব্যর্থতার খতিয়ান তুলে ধরলেন অন্তর্বর্তী সরকারের হাফ ডজন উপদেষ্টা। মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের জন্য ধর্ম উপদেষ্টা নিজেকে 95% সফল দাবি করলেও অর্থ উপদেষ্টার মূল্যায়ন নিজের কাজের জন্য 70-এর বেশি নাম্বার পাবেন তিনি। এদিকে ভুল ত্রুটির জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি মানুষ যাতে তার কর্মকাণ্ড দ্রুত ভুলে যান এমন প্রত্যাশাও জানান বাণিজ্য উপদেষ্টা। বাংলাদেশি পণ্য রপ্তানিতে মার্কিন পাল্টা শুল্ক মাত্র 1% কমলেও সেটি বাণিজ্য মন্ত্রণালয়ের বড় অর্জন দাবি করেন শেখ বশিরউদ্দিন। জিয়াউল হক সবুজের রিপোর্ট। দিনের প্রথম ভাগেই সচিবালয়ে প্রথম সংবাদ সম্মেলন ডাকেন ভূমি ও খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি জানান তার মূল ফোকাস ছিল ভূমি মন্ত্রণালয়ের স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করা। এ বিষয়ে নিজের সফলতা দাবি করলেও দরকারি আরও অনেক কিছুই করার সুযোগ ছিল বলে অকপটে স্বীকার করেন তিনি। যখন বিদায় নিচ্ছি তখন তিক্ততা বাড়াতে চাই না। আমাদের মন্ত্রণালয়ের তরফ থেকে সর্বোচ্চ পর্যায়ে এটাকে নিয়ে যাওয়া হয়েছিল, এখন উপদেষ্টা পরিষদে নিয়ে যাওয়া হয়েছিল, আমরা সফল হই নাই। এটা দায়ী করার ব্যাপার না, তাহলে সেই ক্ষেত্রে দায়ী আমাকেই করতে হবে, যেহেতু আমি পারি নাই, দায়ী আমাকেই করতে হবে। ব্যর্থতার দায়ভারটা আমি নিচ্ছি। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ জানান 1.5 বছরের দায়িত্ব পালনকালে হজের বিমান ভাড়া 40,000 টাকা কমাতে পারা তার মন্ত্রণালয়ের বড় অর্জন। অক্ষ প্রশাসনে শৃঙ্খলা প্রতিষ্ঠা ছাড়া আর কোনো খাতেই তার ব্যর্থতা নেই বলে দাবি করেন তিনি। আমি 95% সফল আমার মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে। এটা যদি আর কিছু যদি সময় পেতাম তাহলে ওয়াকফকে আমরা একটা শৃঙ্খলার ভিতরে, জবাবদিহিতার ভিতরে আমরা নিয়ে আসতে পারতাম। এদিকে সাংবাদিকদের সাথে আলাপকালে অর্থ উপদেষ্টা জানান নির্বাচিত সরকার আন্তরিক হলে পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব। 1.5 বছরের কাজের মূল্যায়নে নিজেকে 70% সফল দাবি করেন তিনি। আমি একটু প্র্যাগমেটিক, আমি নিজের ড্রাম কিন্তু খুব কমই বাজাই। আমার ভাস্তারা ওই দিনে বলছে, চাচু আমরা প্রাউড, আপনি ড্রাম বাজান না কেন? আমি তো বাধ্য ওইগুলো রাখো। তো আমি সাধারণত একটু যে আমাদের অনেকগুলো করার ইচ্ছা ছিল সেগুলো আমরা করতে পারি নাই, তো আমাদের কাছে এক্সপেকটেশন। সেকেন্ড, যেগুলো করেছি একেবারে শেষ করে দিয়ে যেতে পারি নাই, অতএব ডেফিনেটলি 100 মার্ক কেন দেবো আমাকে? 70-80 হলে আমি মনে করি যে উই হ্যাভ স্টার্টেড। আরেক ব্রিফিংয়ে বাণিজ্য উপদেষ্টা জানান নতুন চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রে পাঠানো 90% পণ্যে শুল্ক ছাড় পাবে বাংলাদেশ। কারো সাথে বৈষম্য বা পক্ষপাতমূলক আচরণ করেননি দাবি করে তিনি বলেন সরবরাহ ব্যবস্থায় যেই উন্নয়ন তিনি করেছেন তাতে নির্বাচিত মন্ত্রী মূল্যস্ফীতি কমাতে আরও সফল হবেন। আলুর দাম কমুক এটা আমি চাই না, ডিমের দাম আরও কমুক এটা আমি চাই না, এটা আমার লক্ষ্য না। কারণ আমাকে তো সামগ্রিক অর্থনীতির বিবেচনায় আমার চাষিকে বাঁচাতে হবে। আমি সব জিনিসের দাম যে হু করে কমে যাক, অফকোর্স দ্যাট আই ডোন্ট ওয়ান্ট। তেলের দাম যেটা বেড়েছে, আমরা এটার ক্ষেত্রে নিয়মতান্ত্রিক অনুসন্ধান করছি এবং এই অনুসন্ধানের পরে আমি এমন কিছু পদক্ষেপ রেখে যাচ্ছি যার বিনিময়ে আমার উত্তরসূরি আমি আশা করি তেলের দাম কমাতে পারবেন। বিদায় বেলায় সবকিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান তিনি। সেই সাথে তার কথা দ্রুত ভুলে যাওয়ার আহ্বানও জানান বাণিজ্য উপদেষ্টা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের পক্ষ থেকে অন্তর্ভুক্তমূলক নির্বাচনে আসার কোনো সহযোগিতা ছিল না বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। রবিবার প্রবাসী কল্যাণ ভবনে কমনওয়েলথ প্রতিনিধি দলের নির্বাচন নিয়ে বৈঠকে একথা বলেন তিনি। আসিফ নজরুল জানান আওয়ামী লীগ কখনো নতুন রাষ্ট্র গড়তে অন্তর্ভুক্ত হতে চায়নি, বরং তারা সবসময় ফ্যাসিবাদী কার্যক্রম চালানোর চেষ্টা করেছে। এদিকে এবারের নির্বাচনে নারী ভোটারদের ভয় পাওয়ার মতো বিশেষ কোনো পরিস্থিতি নেই বলেও তিনি দাবি করেন। নির্বাচনে নারী ভোটারদের সংখ্যা বাড়বে বলেও আশা আসিফ নজরুলের। এ সময় প্রবাসীদের ভোট চালু করা কোনো কঠিন কাজ নয়, অন্তর্বর্তী সরকার এটি করে দেখিয়েছে বলেও দাবি করেন উপদেষ্টা। আজকে আমাদের এখানে কমনওয়েলথ অবজারভার এই দলের পক্ষ থেকে
অন্তর্ভুক্তমূলক নির্বাচনে আসার জন্য কোনো রকম পদক্ষেপ তো দূরের কথা, তারা যেইভাবে যারা গণহত্যার সাথে জড়িত ছিল, গণহত্যার জন্য তাদের যে সিরিয়াস লিডার আছে, সিনিয়র লিডার আছে, তাদের বিচার হচ্ছে, তাদের সবচেয়ে প্রধান যে নেত্রী আছে তার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে, এবং উনি বিদেশে বসে আমাদের জুলাই গণ অভ্যুত্থানকারী যারা আছে, আমাদের সরকারে যারা আছে তাদেরকে হত্যার নির্দেশ দিচ্ছে, তাদের জ্বালিয়ে দিবে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিচ্ছে, তাদের কর্মীদেরকে সমস্তভাবে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, প্রত্যাশার বিরুদ্ধে দাঁড়ানোর বিভিন্ন রকম উত্তেজনাকর বক্তব্য প্রদান করছে। এবং আওয়ামী লীগের একজন লিডারকেও এই যে জুলাই গণ অভ্যুত্থানকালে তাদের যে দলের এবং সরকারের ভূমিকা, এটা সম্পর্কে একজনকেও অনুশোচনামূলক বা নিন্দাসূচক বক্তব্য আমরা প্রদান করতে দেখি নাই। আজকে আমাদের এখানে কমনওয়েলথ দুর্নীতিতে গতবারের চেয়ে এক ধাপ নেমে এবারে বৈশ্বিকভাবে বাংলাদেশ ত্রয়োদশ অবস্থানে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। জুলাই অভ্যুত্থানে চোরতন্ত্রের পতনের কারণে ভালোর সূচক এক ধাপ বাড়লেও সার্বিক দুর্নীতি আগের মতো থাকায় বাংলাদেশ গত বছরের চেয়ে এক ধাপ নেমে গেছে বলে জানান টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি জানান, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ দ্বিতীয় দুর্নীতিগ্রস্ত দেশ, বাংলাদেশের পরেই আছে আফগানিস্তান। দুর্নীতিতে এবার বাংলাদেশের অবস্থান 182 দেশের মধ্যে 150তম। ডক্টর ইফতেখার জানান, জুলাই অভ্যুত্থান পরবর্তীতে দেশে দুর্নীতি একইভাবে চলেছে। দেশে চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতিতে সরকারি আমলাদের জড়িত হওয়ায় একইভাবে চলেছে। এজন্য দুর্নীতি সূচকে বাংলাদেশ আরও খারাপ করেছে। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, 24-এর পর একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, চোরতন্ত্র পতন হবে আশা ছিল, কিন্তু অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে কিছুই হয়নি। দেশের আমলাতন্ত্র প্রতিটা ইতিবাচক সংস্কার প্রতিরোধ করেছে, হতে দেয়নি বলে জানান তিনি। বাংলাদেশের স্কোরটা নিচের দিক থেকে ত্রয়োদশ সর্বনিম্ন, অর্থাৎ 13তম সর্বনিম্ন হচ্ছে যে বাংলাদেশের স্কোরটা, যেটি গতবার ছিল 14তম। সেই হিসাবে আমাদের স্কোরটা আমাদের স্কোর ভিত্তিক র্যাঙ্কিংটা নিচের দিক থেকে হিসাব করলে এক ধাপ নেমেছে। এই রেজাল্টটা কি দেখাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের দেশে উই হ্যাভ লস্ট অপরচুনিটি, এবং এই অর্থে আমরা বলছি সেটা হচ্ছে যে স্কোরের যে সোর্সেসগুলো আমরা অ্যানালাইজ করে আমরা দেখেছি, এবং টিআই থেকে যেটা বলছে, একটা আমাদের যে 24-এর গণ অভ্যুত্থান, সেটার ফলে যে ক্লেপ্টোক্রেসি বা চোরতন্ত্রের পতন হয়েছে, এটাকে ইতিবাচকভাবে, এই বিষয়টাকে ইতিবাচকভাবে কোনো তথ্যসূত্র বিশ্লেষণ করেছে। প্রতিবাদ পতন পরবর্তী পর্যায়ে যে সংস্কার প্রক্রিয়া, সেখানে সেটব্যাক ডিরেলমেন্ট হয়েছে, এবং করাপ্ট প্র্যাকটিসেস যেটা ছিল সেটি একই ধারায় অব্যাহত আছে। যারা সরকার গঠন করবে তারা দুর্নীতি ও অপশাসন রোধ করে সুশাসন নিশ্চিত করতে পারলে মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন করবে। বিএনপি ও জামাতের নির্বাচনী ইশতেহার পর্যালোচনা করে এ কথা বলেছেন বিশেষজ্ঞরা। রাজনৈতিক দলগুলো দেশ পরিচালনায় কতটা প্রস্তুত সে প্রশ্ন তোলেন তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও জামাতের ইশতেহার পর্যালোচনা করে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক। মঙ্গলবার রাজধানীর ডেইলি স্টার ভবনে আয়োজিত পর্যালোচনায় উঠে আসে আগামীতে রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক দলগুলোর দেশের সার্বভৌমত্ব, অর্থনীতি, সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান, বৈষম্য দূরীকরণ ও নারীর ক্ষমতায়ন নিয়ে কি প্রতিশ্রুতি দিচ্ছে আর তা কতটা বাস্তববাদী ও বাস্তবায়নযোগ্য। এ সময় দুই দলের ইশতেহারের সামাজিক সুরক্ষার বিষয়গুলো তুলনা করেন বক্তারা। দেশের জিডিপির প্রবৃদ্ধি ও বিনিয়োগ নিয়ে দল দুটির ইশতেহার বাস্তবায়নও চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। পর্যালোচনায় একই সঙ্গে উঠে আসে প্রযুক্তি, কর্মসংস্থান, স্বাস্থ্য খাত ও পরিবেশ নিয়ে রাজনৈতিক দলগুলোর ইশতেহারের বাস্তবতার বিভিন্ন দিকগুলো। ইশতেহার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর উপর জনগণের চাপ সৃষ্টির উপর গুরুত্ব দেন বক্তারা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা 3 আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা বহাল রেখে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু অ্যাপিল খারিজ করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। ফলে তার নির্বাচনে অংশ নিতে কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন আইনজীবীরা। তুরস্কের দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে কায়কোবাদের মনোনয়নপত্র বাতিল চেয়ে ইসিতে আপিল করেন ওই আসনে জামাতের প্রার্থী ইউসুফ সোহেল। একইদিকে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে এম.এ. কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে নাহিদ ইসলামের করা আপিলের শুনানি হবে নির্বাচনের পর। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই আদেশ দেন। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে ঢাকা 11 আসনে বিএনপির প্রার্থী এম.এ. কাইয়ুমের প্রার্থিতা বাতিলে রিট খারিজের বিরুদ্ধে আপিল আবেদন করেন একই আসনের 11 দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এম.এ. কাইয়ুমের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ব্রিফিংয়ে এই তথ্য জানান।
উন্নয়ন বৈষম্যের জাঁতাকলে পিষ্ট রংপুর অঞ্চলের মানুষ, সরকার ও বিরোধী দলের টানাপোড়েনে এই অচলাবস্থা। আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার তাই সাধারণের ভাবনা একটু আলাদা। সরকার গঠন করবে এমন সম্ভাবনাময় দলের সদস্যদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায় এই অঞ্চলের মানুষ। রংপুর থেকে শাহনেওয়াজ জনির ক্যামেরায় জুয়েল আহমেদের রিপোর্ট। দুঃখ জাগানিয়া তিস্তার অভিশাপ থেকে মুক্ত হয়ে মৌলিক অধিকার নিয়ে এগোতে চায় উত্তরের জেলা রংপুরের মানুষ। বরাবরই সরকার গঠনে এখানকার মানুষের সক্রিয় অংশগ্রহণ থাকলেও দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ হয়েছেন বৈষম্যের শিকার। দীর্ঘদিনের এই সমস্যায় উন্নয়ন ও সুযোগ সুবিধা বন্টনে পিছিয়ে উত্তরের এই জনপদ। জামাত আসুক বা বিএনপি আসুক বা জোট যে জুলাই আবর্তন যে সরকারে যেই আসুক, তারা হিসাব করে একটু কাজটা চলে। রংপুরে আমাদের তেমন কোনো উন্নয়ন হয়নি এতদিনেও। তা আমরা যেটা চাই সেটা হচ্ছে যে দলই ক্ষমতায় আসবে আমাদের এমপি যেন সেই দলেরই হয়, আমরা এটা প্রত্যাশা করি। নির্বাচনে জয়ী দলের সংসদ সদস্য না পাওয়ায় অনেক ক্ষেত্রেই প্রত্যাশিত অগ্রগতি আসেনি বলে মনে করছেন স্থানীয়রা। ফলে তিস্তা পরিকল্পনা, কর্মসংস্থান ও শিল্পায়নের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো রয়ে গেছে অধরা। আমরা দীর্ঘদিন অনেক রংপুরের লোক পিছিয়ে গেছি। আমরা আগামী দিন চাচ্ছি, আমরা যে অবস্থা পরিস্থিতি আছি, আমরা তো হতাশ হয়ে গেছি। আমরা চাচ্ছি যে সরকারে আসুক, আমরা ভালো কিছু একটা চাই। আমরা রংপুরের লোক বরাবরই কপাল পড়া, এবং আমরা সরকার তো গঠন করে এক দল, আমরা প্রতিনিধি নির্বাচন করে আরেক দলের, এবং যার কারণে আমাদের সব দিক দিয়ে আমরা পিছিয়ে। আসন্ন নির্বাচিত সরকার তাদের সমস্যার সমাধান করবে, এমনটাই প্রত্যাশা রংপুর অঞ্চলের মানুষের। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। টি-20 বিশ্বকাপ শেষ পর্যন্ত আগামী 15 ফেব্রুয়ারি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেট ম্যাচ। ভারতের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। ওই ম্যাচে পাকিস্তানকে রাজি করানোর পেছনে সবচেয়ে বেশি কৃতিত্ব শ্রীলঙ্কান প্রেসিডেন্ট অনুরাগ কুমারা দিশানায়কের। ম্যাচটির বাণিজ্যিক দিক সহ অন্যান্য দেশের স্বার্থ বিবেচনায় লঙ্কান প্রেসিডেন্টের একটি ফোনই এই সমস্যার সমাধান এনে দিয়েছে। পাকিস্তান প্রধানমন্ত্রীকে সরাসরি ফোন করে ম্যাচটির গুরুত্ব তুলে ধরেন লঙ্কান প্রেসিডেন্ট। সেই অনুরোধ ফেলতে পারেননি শাহবাজ শরীফ। এর আগে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ কয়েকটি দেশের বোর্ড প্রধানরা ক্রিকেটের বৃহত্তর স্বার্থে পিসিবিকে এই ম্যাচ খেলতে অনুরোধ করেন। গত রবিবার লাহোরে আইসিসি, পিসিবি ও বিসিবির মিটিংয়ে বাংলাদেশ ও পাকিস্তানের স্বার্থ সংশ্লিষ্ট কিছু শর্ত আরোপ এবং দ্য পুরনে আইসিসির সহসভাপতি ইমরান খাজার ইতিবাচক মনোভাবের পরও ঝুলেছিল ম্যাচটি। পাকিস্তানের প্রধানমন্ত্রীর নির্দেশনা ছাড়া জট খুলছিল না 6,000 কোটি টাকার ক্রিকেট ম্যাচের। ঠিক ওই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে লঙ্কান প্রেসিডেন্টের ফোনে বদলে যায় দৃশ্যপট। ম্যাচটি হবে কলম্বোতে, যার সাথে লঙ্কান ক্রিকেটের স্বার্থ জড়িত। নিজের এক্স অ্যাকাউন্টে লঙ্কান প্রেসিডেন্ট তার অনুরোধ রক্ষা করায় পাকিস্তানি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাকিস্তানের সিদ্ধান্তকে ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিসিসিআই ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা বলেছেন, ক্রিকেটের এগিয়ে যাওয়া দরকার। আইসিসি সবার জন্য গ্রহণযোগ্য একটি সমাধান বের করায় এই সিদ্ধান্ত বিশ্বকাপকে আরো বড় সফলতায় পরিণত করবে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। উৎসব মুখর পরিবেশে হবে ভোট, জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধান উপদেষ্টা। ফলাফল যাই হোক, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে মেনে নেওয়ার আহ্বান। সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন, জানিয়েছেন ইসি সচিব। শতভাগ সুষ্ঠু নির্বাচনের আশাবাদ কমিশনার সানাউল্লাহর। উৎসব মুখর নির্বাচনের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা নেই, ল্যান্ডস্লাইড জয় পাবে বিএনপি, বলেছেন মির্জা ফখরুল। প্রশাসনের একটি অংশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ জামাতের। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, আশাবাদী ইইউ পর্যবেক্ষক দল। বাংলাদেশের নির্বাচনকে খুবই গুরুত্বের সাথে নিয়েছেন, জানালেন দলের প্রধান। নিজেকে 70-এর ওপরে নাম্বার দিতে চান অর্থ উপদেষ্টা। 95% সফল মনে করেন ধর্ম উপদেষ্টা। বললেন, গণভোট প্রশ্নে বায়তুল মোকাররমের খতিবের বক্তব্য দুঃখজনক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।